প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের একটি দিন। 1971 সালে স্বাধীনতা বা বিজয়ের প্রাক্কালে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। তা আমরা সেই সব সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করছি আমাদের আজকের ইয়াং নাইট। আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ উদ্যোক্তা এবং ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সোহেল। তিনি মুসপানা নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম যারা গ্রিন এনার্জি নিয়ে কাজ করেন এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলাপ করব। তো প্রথমে তার সাথে পরিচয় করে দিই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। তো আপনি জানেন আমরা সাধারণত দিনের যে পত্রিকাগুলো, আগামী কালকে যে পত্রিকাগুলো আসবে তার অনলাইন সংস্করণগুলো দেখে তারপরে আমরা মূল আলোচনায় যাব। তো খুব সংক্ষেপে আমরা একটু যদি দেখে তারপর আপনারা শুরু করব। আমরা প্রথম আলোর অনলাইন সংস্করণে যদি যাই, প্রথমে দেখতে পাচ্ছি যে কালো তেলে কাঁকড়া বিপন্ন কুমিরের দেখা নেই। আপনি জানেন যে গত কয়েকদিন থেকে মঙ্গলবার দিন খুব সকাল থেকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সুন্দরবনে, আমাদের যে ফার্নেস তেল সারা প্রায় 80 কিলোমিটার বা 100 কিলোমিটার এলাকা ছড়িয়ে গেছে এবং একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে আমরা আছি বা খুব বিপদের কারণ এটা। তারপরে তেল ছড়ানোর বন্ধ উদ্যোগ নেই। তারপরে আইন ভেঙে পোস্টারের ব্যানারের প্রচারণা, এটা চট্টগ্রাম একটা নির্বাচনের। সমকালে যদি দেখি এখানে মূল অভিযুক্ত উজ্জ্বল ভারতে, দুঃখিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে খুন হয়েছিলেন সে বিষয়ে বলা হয়েছে। তারপরে একটা ডাকাতির খবর আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে বঙ্গবন্ধু কৃষি পদক দিয়েছেন, আপনি জানেন। সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কৃষকদের উনি আহ্বান জানিয়েছেন জৈব সার ব্যবহারে সবাইকে উৎসাহিত করেছেন। হ্যাঁ, তো আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব, একটু যদি দেখে নেই। তারপরে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ঘাতকদের দ্রুত সাজা হওয়ার কার্যকর রায় কার্যকরের দাবি জানানো হয়েছে। ডেইলি স্টারে লেবার লিডার নট মিনিস্টার, নৌ পরিবহন মন্ত্রীর কথা বলা হয়েছে এখানে, যে উনি শ্রমিকদের নেতা, মন্ত্রী নন। তারপরে বিডি নিউজ 24-এ আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে যুক্তি প্রতিমন্ত্রীর। তো আমরা এখান দিয়ে যদি শুরু করি, যেহেতু আপনি বিদ্যুৎ নিয়ে কাজ করছেন, গ্রিন এনার্জি নিয়ে কাজ করছেন, তো আজকে অর্থাৎ গতকালকে শেষ হয়েছে বিদ্যুৎ মেলা। এটা খুবই অভিনব একটা উদ্যোগ এবং এটা একটা জানান দেওয়ার বিষয়, প্রচারণার বিষয় যে আমরা বিদ্যুতে আসলে আমাদের যে ঘাটতি ছিল বা অনেক ঝামেলা হতো, হয়রানি হতো, বিদ্যুৎ পেতে আমরা ক্ষতিগ্রস্ত হতাম, আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসছি। তো এইটাকে আসলে মানুষকে জানানোর জন্য, মানুষকে আরো সচেতন করার জন্য এই মেলার আয়োজন। তো যতদূর জানি আপনার যে মুসপানা, তারা ওখানে অংশগ্রহণ করেছিলেন। তো সেখান থেকে শুরু করি আসলে, তারপরে বিদ্যুতের দাম নিয়ে এবং আপনার কাজ নিয়ে কথা বলবো। কি দেখলেন, পার্টিসিপেট করা হলে কিভাবে? আমাদের বিদ্যুৎ সপ্তাহ যেটা হয়েছে, পাওয়ার উইক, এটা বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজন করেছে গভর্নমেন্ট থেকে এবং আমরাও ওইটাতে অংশগ্রহণ করেছি। তো আমরা আসলে যেই রেসপন্স পেয়েছি, বিশেষ করে আমরা যে প্রাইভেট অর্গানাইজেশন, হিউজ, এবং আমরা খুবই খুশি। আমি অনেক মেলায় গিয়েছি, বাট এবারের মেলার রেসপন্সটা অসাধারণ হয়েছে আমাদের জন্য। এবং একেবারে স্টুডেন্ট থেকে একেবারে পেশাজীবী বা বেসরকারি অর্গানাইজেশন, গভর্নমেন্ট কর্মকর্তা যারা ছিলেন সবাই ছিলেন এবং একটা খুব একটা জমজমাট মেলা হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে সামনে আমাদের জন্য খুব ভালো দিন আসছে। এখানে বিদ্যুতের ক্ষেত্রে হয়েছে কি, আসলে একটা দেশের, আপনি জানেন যে ব্ল্যাক আউট হওয়ার পর আমরা কিন্তু বুঝতে পেরেছি যে বিদ্যুৎ কতটা জরুরি, আমাদের কতটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া আসলে একটা দেশের বলা হয়ে থাকে যে জিডিপির পরেই হলো বিদ্যুৎ, পার ক্যাপিটা বিদ্যুৎ কেমন মানুষ ইউজ করে এটার উপর। আমেরিকাতে আপনি দেখেন যে ওদের বিদ্যুৎ ইউজ বেশি বলেই কিন্তু এরা এত বেশি উন্নত বা এত বেশি উন্নতি করেছে, বিশেষ করে টেকনোলজিক্যাল সেক্টরে। তা আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছে যে বিদ্যুতে একসময় একটা প্রবলেম ছিল, আস্তে আস্তে আমরা অগ্রগতি যাচ্ছি। তা গভর্নমেন্ট প্রতিটা সেক্টরেই বিদ্যুতের ক্ষেত্রে গত কিছু বছর ধরে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং এই ক্ষেত্রে গভর্নমেন্ট অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন, নতুন নতুন ইনিশিয়েটিভ নিচ্ছেন। তা আমরা মূলত যেহেতু নবায়নযোগ্য শক্তিতে কাজ করছি, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, রিনিউয়েবল এনার্জিতেও যথেষ্ট গভর্নমেন্টের এবং প্রাইভেট অর্গানাইজেশন হিসাবে আমরাও কাজ করছি। এই ক্ষেত্রে বিদ্যুৎ মেলাটা এবং বিদ্যুৎ সপ্তাহটা, যেহেতু আমাদের এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট এবং ডোনার এজেন্সি সবাই একসাথে ছিল, এটার
একটা সুদূর প্রসারী আগামী 1 বছরের কাজের জন্য আমরা প্রস্তুত হলাম আর কি। এমনি তো অর্ডারও এসেছে যে আগ্রহ প্রকাশ করেছেন। ডেফিনেটলি। আচ্ছা, এখানে একটা বিষয় বলা হয়েছে যে এই বিদ্যুৎ সপ্তাহের শেষ দিনে যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উনি বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে কথা বলেছেন এবং যুক্তিও তুলে ধরেছেন। এটা গত কিছুদিন ধরে কথা চলছিল যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো। তা আসলে এটা কতখানি সহনীয়, এবং আপনি জানেন, আপনি আপনার কথায় কিছুক্ষণ আগে বলছিলেন যে বিদ্যুতের গুরুত্ব কতখানি। তো বিদ্যুতের দাম বাড়া মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা বিষয়ে এটা দাম বাড়বে, খরচ বেড়ে যাবে। তো আসলে এটা কতখানি ঠিক হবে বা কি করা উচিত বলে আপনি মনে করেন? এখানে আসলে বিদ্যুতের আমার মনে হয় আর কি গভর্নমেন্ট একেবারে যখন না পারে বিদ্যুৎ না বাড়িয়ে, কেন বিদ্যুৎ জ্বালানি এই দুইটা জিনিস এত কাছাকাছি, মানে জ্বালানি বাড়ালে যেমন দেশের পুরো ইকোনমির উপর একটা ইফেক্ট পড়ে, তেমনি বিদ্যুৎ থেকে শুরু করে একেবারে সবকিছুতে সেক্টরে এটা প্রভাব পড়ে। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট একেবারে না পারার কারণেই কিন্তু মনে হয় বিদ্যুৎ বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে বা হয়তো বাড়াতেই হবে। এক্ষেত্রে হলো কি, আমাদের দেশে যেভাবে বিদ্যুতে ভর্তুকি দেওয়া হয় পৃথিবীর খুব কম দেশে এত বেশি ভর্তুকি দেওয়া হয়। এবং আমাদের যেটা হয়েছে যে যদি গ্যাসের প্লেন্টি অফ গ্যাস স্টেশন যদি থাকতো আমাদের, যে আমরা গ্যাস দিয়ে করতে পারছি, কারণ গ্যাস হলো সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে প্রধান কাঁচামাল, বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে খরচ কম হয়। কিন্তু এখন যেহেতু ফার্নেস অয়েল নির্ভর বা বিভিন্ন ধরনের ডিজেল, মানে অন্য ধরনের যেগুলো একটু মানে এক্সপেন্সিভ অয়েল, এই ফুয়েল দিয়ে যেহেতু আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো হচ্ছে, আসলে ডেফিনেটলি কোনো না কোনো সময় বিদ্যুতের দাম বাড়াতেই হবে, অথবা না বাড়ালে হয়তোবা এটাকে ম্যানেজ করা যাবে না। হয়তোবা এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেই গভর্নমেন্ট চিন্তা করছে যে বাড়াতেই হবে। তো যদি বাড়াতে হয় এটা এমন একটা পর্যায়ে রাখা উচিত যাতে সহনীয় পর্যায়ে থাকে মানুষের। আচ্ছা, আপনি তো বিদ্যুৎ নিয়ে কাজ করছেন বা দেখেছেন, আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে খোঁজ খবর রাখেন, একজন উদ্যোক্তা হিসেবে, যে আসলে আমরা কি জানি যে আমাদের কত বিদ্যুৎ প্রয়োজন? এই এরকম কোনো হিসাব আছে আমাদের? এটা তো ডেফিনেটলি হিসাব আছে। আমাদের যে পাওয়ার সেল আছে বা পাওয়ার ডিভিশন বা প্ল্যানিং, আমাদের বিদ্যুৎ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, আমাদের ডেফিনেটলি এটা আছে। কারণ আমাদের দেশের এখন পর্যন্ত তো অ্যারাউন্ড প্রায় ধরেন 35% থেকেও বেশি লোক এখনো বিদ্যুতের আওতার বাইরে। এখন এইটার বাইরেই কিন্তু আমাদের লোডশেডিং দিতে হয়। হ্যাঁ, এর বাইরে মানে 65% বা 60% যদি আমি বলি যে বিদ্যুতের আওতায় এসছে, এর মধ্যে একটা বড় অংশ আছে সোলার এবং রিনিউয়েবল এনার্জি যারা চালাচ্ছে, ওদেরও একটা অংশ আছে। এর বাইরে যেটা অংশ আছে সেই অংশতেই আমাদের এখন পর্যন্ত কিন্তু বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। আর প্রতিদিন কিন্তু আমরা দেখনা করছি। হ্যাঁ, মানে আমাদের মানে এটাও দেখতে হবে যে ওই পেসে আমরা এগোচ্ছি কিনা। আমাদের প্রোডাকশন দেশের আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রধান ভূমিকা রাখতে হবে বিদ্যুৎ মানে ইনফ্রাস্ট্রাকচার শুধু রাস্তাঘাট করলেই হবে না, বিদ্যুৎ না থাকলে আপনি কোনো কিছু এগোতে পারবেন না। এবং যদি আপনি ফরেন ইনভেস্টর বাংলাদেশে আনতে চান এবং নতুন নতুন কলকারখানা করতে চান, ইন্ডাস্ট্রি করতে চান, এবং তো বিদ্যুৎ লাগবেই। সো বিদ্যুতের ওই জিনিসটা যে অ্যাকচুয়াল ডিমান্ডটা কত এই মুহূর্তে, অ্যাকচুয়াল ডিমান্ড যদি আপনি বলেন যে লোডশেডিং যেটা হচ্ছে সেটাই মানে ঘাটতিটা বলতে পারি এটা, বাট এর বাইরেও কিন্তু ডিমান্ড আছে, অনেক ক্ষেত্রে এরকম হয় যে হয়তো আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না, বা হয়তো অনেক জায়গায় লাইন টানা আছে, বিদ্যুৎ দিতে পারছি না, বা অনেক আপনি জানেন যে অনেক জায়গায় নতুন বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ ছিল। এটা কিন্তু এখন সেটা প্রবলেমটা সলভ হয়েছে এবং ই করছে। আচ্ছা, আমরা কি বিদ্যুৎ যে আমরা রপ্তানি করার বিদ্যুৎ আমদানি করব আমরা পার্শ্ববর্তী দেশ থেকে, এরকম চিন্তা ভাবনা, তো আমরা কি এরকম কখনো সম্ভাবনা আছে আমাদের দেশে যে বিদ্যুৎ আমরা নিজেই স্বয়ংসম্পন্ন হব, বা বিভিন্ন ধরনের বিকল্প পদ্ধতি অবলম্বন করে, যেমন আপনি সোলার প্যানেলের কথা বললেন, রিনিউয়েবল এনার্জির কথা বললেন। এখানে আসলে রিনিউয়েবল এনার্জি একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। কারণ বাংলাদেশের হলো কি, আমাদের ধরেন আমাদের প্লেন ল্যান্ড এবং আমাদের অবস্থানটা খুব ভালো। আমরা হলাম যে ধরেন আপনার এই যেহেতু লাইন অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা, এবং আমাদের যেই সূর্যের যে রশ্মিটা আমরা পাই এটা খুব পারফেক্ট। হ্যাঁ, আমাদের খুব ভালো একটা, পুরো দেশ জুড়ে অনেক দেশেই কিন্তু আপনি এটা পাবেন না। এবং আমাদের দেশের সূর্যালোক থাকে একেবারে ধরেন এই সিজন ছাড়া, শীতকাল ছাড়া অন্য সিজনে আমাদের কিন্তু একেবারে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা সূর্য পাই। এবং এই সূর্য তো ধরেন ফ্রি, আমাদের সান ইজ ফ্রি। সো এই জায়গায় যদি আমরা সূর্যকে ইউজ করে, এবং আমাদের যেহেতু এটা অনেক দেশে সম্ভব না, বাট বাংলাদেশে এর মানে সূর্যের আলোটা আমরা খুব ভালো পাই, এখানে রিনিউয়েবল এনার্জি একটা বড় ধরনের প্লে করতে পারে। উইন্ড এনার্জি নিয়ে কাজ হচ্ছে কিছু,
বা খুবই সীমিত পরিসরে এটা হওয়ার কারণ আছে যে আমাদের আসলে এয়ার যে ফ্লো বা উইন্ড ফ্লো এটা আসলে ইউনিফর্ম না, মানে এটা খুব দিক বিদিক আছে। এবং আমাদের ধরেন সেন্ট মার্টিন বা কুতুবদিয়াতে যেটা হয়েছে, কুতুবদিয়াতে আবার নতুন করে চালু করলো, এখানে ওইটা নিয়েও ভাবা যায় আসলে যে উইন্ডকে কিভাবে লাগানো যায়। যেমন আপনার দেশের বিভিন্ন দেশে আছে উইন্ড সোলার দুইটা একসাথে। আচ্ছা, হ্যাঁ, ধরেন রাস্তার মধ্যেই একেবারে ফুল রাস্তার মাঝখানে উইন্ডো আছে, আবার সোলারও আছে। আচ্ছা, আমরা তো এই ক্ষেত্রে মনে হয় আমাদের অনেক রিসার্চ এবং ডেভেলপমেন্টের স্কোপ আছে এবং হয়তো আমরা সেরকম মনোযোগ দিতে পারি না, বা আসলে হয়তো নিশ্চয় দেয়া হবে। আচ্ছা, এবার অন্য প্রসঙ্গে কথা বলবো। আপনি জানেন গত কয়েকদিন থেকে বিশেষ করে মঙ্গলবার থেকে শুরু হয়েছে যে আমাদের যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, আমাদের গর্বের সুন্দরবন, সেখানে এক ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে প্রাণী উদ্ভিদ যেগুলো আছে সেগুলো, তারপর পাশাপাশি মানুষ যারা বসবাস করে এখানকার মানে জীবিকার উপর একটা বড় ধরনের হুমকি। হ্যাঁ, তো এই যে কি অবস্থা আসলে মনে হয় আপনার কাছে? এটা সুন্দরবন আসলে এখন তো সুন্দরবন আমাদের এটা একেবারে বাংলাদেশের সম্পদ বললে ভুল হবে। হ্যাঁ, সুন্দরবন কিন্তু আমাদের সবার এবং পুরো পৃথিবীর, এবং ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে এবং আপনার জাতিসংঘেরও যথেষ্ট এটার এবং খুব কনসার্ন তারা। এখানে আসলে হলো যে সুন্দরবনকে বাঁচাতে হবে যে কোনো ভাবে। এখন সুন্দরবনের উপর আমরা যেই অত্যাচারটা করছি বা সামনে এখন অত্যাচারের একটা মানে বর্তমান শিকার যেটা, যে গত 9 তারিখ যে ঘটনাটা হলো, এটা আসলে মানে আমাদের মনে হচ্ছে যে মানে আমাদের একটু কনসার্ন, আমরা যদি এখনো যা হয়েছে তা তো হলোই, এখন নেক্সট যাতে আর না হয়। এবং এখন যেটা হয়েছে যে ওয়েল স্পিলিং হয়ে যেই একটা মহামারী বা একটা 100 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা মানে এটা ফ্লো করেছে। তা আমরা যত দ্রুত সম্ভব এটার এখন রেমেডি আমরা যদি দেখি যে কি কি করা যায়, বা কি কি করা যায় বলতে বাইরে থেকে আমরা এক্সপার্ট আনতে পারি, একটু দেখতে পারি যে কি কি এই ধরনের ঘটনা হয়। যেমন আপনি দেখে থাকবেন যে 4 বছর আগে বিপি মানে ব্রিটিশ পেট্রোলিয়ামের যেই অয়েল ড্রিলিংটা যেটা হয়েছিল, যে ওই জায়গায় কিন্তু আমেরিকার লুইজিয়ানা, ফ্লোরিডা বা মিসিসিপি, অ্যালাবামা পুরো এলাকাটা কিন্তু ঠিক যে ঘটনাটা হয়েছে ঠিক এই ঘটনাটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে। আসলে আমাদের তো এই ধরনের ঘটনার কোনো অভিজ্ঞতাও নাই যে আমরা সেই জ্ঞানটা কাজে লাগাবো। এই জ্ঞানটা আসলে ব্যাপারটা হলো কি, যখন আসলে আগে চিন্তা করা দরকার, যখন আপনি পশুর নদী বা শেলি নদীর মধ্য দিয়ে আপনি মানে এই ধরনের একটা ফার্নেস অয়েল আনছেন, ফার্নেস অয়েল কিন্তু আপনার ধরেন এক পোর্ট থেকে আরেক পোর্টে যখন নেওয়া হয় বা আপনি যখন পরিবহনের ক্ষেত্রে, তখনও কিন্তু ক্লোজ ওয়েতে নেয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, আপনি যেমন পেট্রোল যেমন ওপেন আপনি করছেন না, হ্যাঁ, উড়ে যায় এবং এটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতি, ঠিক তেমনি ফার্নেস অয়েলও ক্ষতি। কারণ ফার্নেস অয়েল তো এটা অনেকটা ক্রুড অয়েল, অপরিশোধিত টাইপ একটা তেল। তো এটার মধ্যে যে কত ধরনের রাসায়নিক পদার্থ আছে বা কি ধরনের এর কম্পোনেন্ট গুলা ইনসাইডে আছে, এই কারণে যথেষ্ট প্রিকশন দরকার ছিল। এরকম একটা সংরক্ষিত বনের মধ্যে দিয়ে নেয়ার ক্ষেত্রে আমাদের আগেই চিন্তা করা দরকার ছিল। যদিও হয়ে গেছে, জানা নেই যে আসলে আইন কি বলে যে এরকম একটা জায়গা দিয়ে ধরনের। এখন তো যা শুনতে পাচ্ছি যে বন মন্ত্রণালয় মানে পরিবেশ মন্ত্রণালয় এটাকে বলেছিল যে এদিক থেকে নেওয়া যাবে না এগুলা, আর এইদিকে বিএডব্লিউটিএ বলছে যে এদিকে মানে ওরা এটা অনেকটা মানে উপেক্ষা করে এই ঘটনাটা করেছে। আমরা চাই যে আসলে যা হবার তো হয়েছে, সামনে যাতে আর না হয়। আর এখন পর্যন্ত এখনো যেটা এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু 24 আওয়ার্স উইদিন 24 আওয়ার্স আপনাকে মেজার নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা যতটুকু পড়ালেখা জেনেছি বা বুঝেছি, যে এই জায়গায় যদি খুব প্রথম 24 বা 12 ঘন্টার মধ্যে একটা বড় ধরনের রাবার ড্যাম বা বুম করে তৈরি করে দেওয়া হতো, ছড়িয়ে দেওয়া ক্লোজ করে ফেলা হতো, যেহেতু এটা নদীতে হয়েছে, এটা শুধু সিতে হয়তো বা সমুদ্রে হয়তো এটাকে কিন্তু বেড়া দিতে পারতাম না আমরা, যেহেতু নদীতে হয়েছে। এবং সুন্দরবন আপনি লক্ষ্য করবেন যে নদীগুলো কিন্তু খুব প্রশস্ত না, অনেক ছোট ছোট খাল টাইপের, হ্যাঁ, অনেক ভিতরে প্রবেশ করে। এই জায়গায় এখন যেটা হয়েছে যে পুরো এলাকা প্লাবিত, এবং এর যে সুদূর প্রসারী যে কি সামনে আসতেছে এটা আসলে আমরা এখন এটা পরিমাপ করা সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা, ধরেন যেগুলো খুব অনেক প্রজাতি আছে, যে মানে থাউজেন্ডস অফ প্রজাতি হইতে পারে, যে এগুলা কোনো না কোনো ভাবে আরেক জায়গায় বেঁচে আছে, ওদেরকে আমরা এনে করব। কিন্তু শুধু এই জায়গাটাই বেঁচে থাকে এমন কিন্তু কিছু প্রজাতি আছে যে একদমই চিরতরে ওই জায়গা। এটা হয়তো জুওলজিস্ট যারা বা ওনারা আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ, এবং এখানকার যে জায়গায় ঘটনাটা ঘটেছে এর পাশেই মনে হয় ডলফিনের একটা অভয়ারণ্য ছিল, এবং এটা কিন্তু একটা বড় ধরনের অনেক বড় ধরনের ক্ষতি। আমরা এটা রিকভার করতে পারবো কিনা। আরেকটা হলো যে
সুন্দরবনের বেশিরভাগ একটা বড় ইয়া হলো শ্বাসমূলের উদ্ভিদ, এরা শ্বাস নেয় হলো মূল দিয়ে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ধরেন পানি চলে যায়, শ্বাসটা মানে মূলটা উপরে উঠে থাকে, এরপর আবার পানি আসে। তো এখন হলো কি যে একটা জিনিস যদি সারাক্ষণই স্থল থাকতো তাহলে কিন্তু ওই জায়গায় মানে ওই তেল আসার কোনো স্কোপ ছিল না, কিন্তু এখন কিন্তু একবার আসবে আবার যাবে আবার আসবে, মানে এটা একটা খুব অনেক বড় দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হইতে পারে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবার আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের তরুণ উদ্যোক্তার সাথে। আমরা বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত আলাপ করবো, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম ইয়াং নাইট নিয়ে। আর আজকে আমরা কথা বলছি আতিকুর রহমান সোহেলের সাথে। তিনি মুসপানা ব্যবস্থাপনা পরিচালক এবং একই সাথে সিইও। আমরা তার সাথে সুন্দরবনের বিষয় নিয়ে কথা বলছিলাম এবং তার কিছু উদ্যোগ আমরা এরপরে শুনবো। তো আপনার কাছে আমরা সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির কথা জিজ্ঞেস করছিলাম, যে দীর্ঘমেয়াদী ক্ষতি আমরা আমাদের পরিবেশের ক্ষেত্রে, আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে, পুরো ইকোসিস্টেমের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে, এবং এটা আমরা আসলে বলতে পারছি না বা কারো পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না যে কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বা হতে যাচ্ছি। আরেকটি ছোট্ট বিষয় আমরা জানতে চাই, অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে যে লাইভলিহুডের উপর একটা খুব বড় ধরনের এফেক্ট পড়েছে, যে জীবন জীবিকার ক্ষেত্রে। এটা কেমন, কি ধরনের ইফেক্ট ফেলতে পারে মনে করছেন আপনি? দেখুন, সুন্দরবনের সাথে জীবিকা নির্বাহ করে এমন একটা বিশাল জনগোষ্ঠী, একটা দল হলো মাছ ধরে, মধু আহরণ করে, এরপর আপনার বনে কাঠ ইয়া করে, মানে লটস অফ পিপল আর ওয়ার্কিং। এখানে যেটা হয়েছে যে এখন যেটা হবে যে মাছ যারা ধরবে তাদের তো মাছ ধরা শেষ, এখন মানে জাল দিয়ে মাছ ধরা আগামী কতদিন এটা করতে পারবে আমি জানি না, কতদিনে শেষ হবে। কিছুদিন কয়েকদিন পর আমরা দেখব যে মরা মাছ ভেসে উঠছে। এরপর এই মাছের সাথে যেটা হবে যে যেহেতু অনেক গাছ মরে যাবে, গাছের সাথে দেখা যাবে যে গাছগুলো মরে যাবে, গাছগুলো মরলে দেখা যাবে যে অনেক পশু পাখি বা যে ধরনের মৌমাছির যেই ব্যাপারটা, এটা হতে মানে সোজা কথা আসলে টোটাল ইকোসিস্টেমটা মানে ফল করবে। একটা সাথে একটা খুবই রিলেটেড, কারণ এখানে একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না। আর পানি তো ঘটনাটা স্থলে হলে কিন্তু অন্য ইস্যু হতো, পানি তো হয়েছে, আর পানির সাথে পুরো মানে আর্টারি, সোজা কথা মানে পুরো আর্টারি ধরে আমাদের পুরো সুন্দরবন। আর ব্যাপারটা হলো যে যদি আমরা প্রথম থেকেই যদি এটাকে একটু ক্লোজ ডাউন করতে পারতাম, মানে তাহলে হয়তো এতটা ক্ষতি নাও হতে পারতো। আরেকটি বিষয় আমরা খেয়াল করছি, আপনি দেখেছেন টেলিভিশনের নিউজে বা পত্রিকার ছবিতে যে স্থানীয় লোকজন কাপড় চোপড় নিয়ে, স্পঞ্জ নিয়ে বা গায়ে তেল মেখে ওগুলো বা সংগ্রহ করে বিক্রি করছে। তো এটা কি এক ধরনের ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে না? দুই ধরনের ঘটনা, দুইটাই বলতে পারি আমি। যেমন ধরেন আপনার যখন ব্রিটিশ পেট্রোলিয়াম যখন এই কাজটা করেছিল, তখনও কিন্তু তেল কিছু করা হয়েছে যে এইভাবে সংরক্ষণ করে তেল যদি কিছু কিছু আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিছু তো কমলো। এটা একটা ফিলোসফি এই জায়গায় কাজ করছে। কিন্তু এর সাথে যারা ধরেন আমেরিকাতে যেটা হয়েছে যে যখন বিপির তেল অয়েল স্পিল করলো, তখন এটাকে কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে তেলটা আহরণ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে একেবারে ফুল মানে নেকেডলি এটা ধরছে মানুষ, হাতিতে ধরছে। এখন এটা তো ফার্নেস অয়েল, এটা নরমাল কোনো মানে আপনি সারাদিন যদি ডিজেল হাত দিয়ে ধরেন, এটারও কিন্তু একটা খারাপ জিনিস হইতে মানে আপনার স্বাস্থ্যগত একটা ক্ষতি হইতে পারে, ঝুঁকি থেকে স্কিন ডিজিজ হইতে পারে এবং বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস থাকতে পারে, মানে ক্যান্সারের ঝুঁকি। হ্যাঁ, ডেফিনেটলি এখানে অনেক ধরনের জিনিস, ফার্নেস অয়েলের পুরো কম্পোনেন্টস দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে যথেষ্ট যেটাতে দেশলাই দিলে আগুন জ্বলে, সে জায়গায় বুঝতে হবে যে যথেষ্ট মানে বহু কিছু থাকতে পারে। সো এই জিনিসটার মানে না দেখে আমরা একেবারে হাত দিয়ে ধরে ধরে যেটা করতেছি, এট লিস্ট গ্লাভস ইউজ করা উচিত, অথবা মাস্ক মানে যেগুলা করলে ইয়া করা সম্ভব, মানে এটা কমানো সম্ভব এটা করা। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাব। গতকালকে অর্থাৎ মানে এখন তো আজকে তারিখ চেঞ্জ হয়ে গেছে, গতকালকে বঙ্গবন্ধু কৃষি পদক দেওয়া হয়েছে 30 জন কৃষককে। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে কৃষকদের উনি জৈব সার ব্যবহারে উৎসাহ প্রদান করছে। তো এই যে সব দিকে আমরা একটা জিনিস দেখছি যে অনেক বেশি কেমিক্যাল সার ব্যবহার করা, তারপরে অনেক বেশি উৎপাদনের জন্য অনেক যত কীটনাশক ব্যবহার করা, সার ব্যবহার করা, এই জায়গা থেকে বের হয়ে আসার একটা টেন্ডেন্সি।
তো আমরা এটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার কাজের সাথে এটা কিভাবে ইন্টিগ্রেট করা যায় বা কিভাবে মিলে, এটা আপনারা জানতে চাইবো। একটা ফোন আছে, ফোনটা নিয়ে তারপরে আপনার কাছে শুনবো এটা। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জনি বলছিলাম কক্সবাজার থেকে। জি বলুন। আমি জনাব সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি জি যে আমাদের যে সোলার সিস্টেমটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা তো গভর্নমেন্টের খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু গভর্নমেন্ট যে প্রত্যেকটা নতুন সিস্টেমের সাথে, নতুন কনস্ট্রাকশন বিল্ডিং এর সাথে 7% একটা সোলার নেওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু এটা গভর্নমেন্ট তুলে দিচ্ছে এখন। এখন যে আমরা সোলার নিয়ে প্রত্যেকটা মানুষ যে আশাবাদী, যেভাবে আমরা মানে রোডলি শুরু করছিলাম প্রত্যেকটা এলাকায়, তো এই যে গভর্নমেন্ট যে এই জিনিসটা তুলে দিল, তো এই যে এটা কি এক প্রকার মাঠে নামাই দিয়ে, আমাদেরকে মাঠে নামাই দিয়ে আবার এত বড় বড় ইনভেস্টমেন্ট করে আমরা এক প্রকার মানে একটা মানে বিপদে ফেলে দেয়া না? তাহলে গভর্নমেন্টের এই ডুয়েল প্লেইং মানে ফিল্ডটা কেন হচ্ছে? এবং এটা নিয়ে ওনার মতো একজন খুব অভিজ্ঞ এবং দর্শক আপনাকে ধন্যবাদ। আমরা হ্যাঁ যে আমরা শুনবো আমাদের গেস্টের কাছ থেকে। উনি বলছেন যে আপনি বুঝতে পেরেছেন মনে হয় প্রশ্নটা, আপনি যদি কিছু বলতে চান। ওনার এখানে গভর্নমেন্ট আসলে একটা মানে একটা জারি করেছিল যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে, যে আমাদের বিদ্যুতের যদি আপনি নতুন একটা বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে নতুন বিদ্যুৎ নেন, সাপোজ আপনি 100 কিলোওয়াট বিদ্যুতের চাহিদা দিলেন, তাহলে আপনাকে এখানে 7% না আসলে 3% একটা বাধ্যবাধকতা ছিল যে আপনি 3% নিলে আপনি বিদ্যুৎ কানেকশন পাবেন। হ্যাঁ, এটা দেওয়া হয়েছিল যে আসলে একটা খুব ভালো উদ্যোগ থেকে, যে 3%টাকে উৎসাহিত করার জন্য। যেমন আপনার বাসার ছাদ কিন্তু খালি, আপনি এই বাসার ছাদে আপনি বাগান করতে পারেন, আপনি সোলার প্যানেল বসাতে পারেন। এখন আপনার খালি ছাদে আপনি প্যানেল বসালে, এবং এটা দীর্ঘমেয়াদে আমাদের দেশের জন্য বিদ্যুতের মানে যে একটা ইমেন্স ডিমান্ড আমাদের মানে আমাদের গভর্নমেন্টের উপর, আমাদের উপর, সবার উপর তো কাজ করছে। তো এই জায়গায় এটা বড় ভূমিকা রাখতে পারতো। তো একটা হঠাৎ আসলে গভর্নমেন্টের একটা ডিসিশন হয়েছে। তবে যতদূর জানি আমরা যে এই ক্ষেত্রে মনে গভর্নমেন্ট বড় ধরনের কোনো চিন্তা ভাবনা করছে, যে এই ক্ষেত্রে যারা যে বিজনেসম্যানরা নেমেছিল ওই বিজনেসে, যে মানে আসলে এটা তো যখন এটা বলা হয়েছে তখন কিন্তু সোলারে অনেক বিজনেসম্যান, নতুন নতুন বিজনেসম্যান এসছে যেটা এই বিজনেসটা করা যায়, এবং দিস ওয়াজ এ ভেরি গুড বিজনেস। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড যেই দেশে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ তারাও সোলারে ইউজ করছে। যেমন জার্মানির 25% বিদ্যুৎ কিন্তু আসে রিনিউয়েবল এনার্জি থেকে। ওদের কিন্তু নিউক্লিয়ার এনার্জি যে পরিমাণ আছে বা ওদের যে পরিমাণ আছে ওদের দরকার নাই, আমেরিকাতেও দরকার নাই। হ্যাঁ, তারা কিন্তু সোলার এবং রিনিউয়েবল এনার্জি বা উইন্ড এনার্জিকে ইউজ করছে। এবং এটাকে ধরেন আপনি বিদ্যুৎ কিনছেন এখন 7 টাকা ধরে, আপনি মানে যখন আমি বিদ্যুৎ তৈরি করবো আমার ছাদে, আমাকে আপনি গভর্নমেন্ট দিবে 25 টাকা করে। এটা যেহেতু হয়েছে, আমরা আশা করবো গভর্নমেন্ট এটাকে রিভিউ করবেন, এবং নতুন করে যেটা হয়েছে যে আমাদের একটা এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করছে গভর্নমেন্ট। কারণ এটা যদি করা হয়, আমার বাসার ছাদে যদি আমি নিজে যে 10 কিলোওয়াটের বা 20 কিলোওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট বসাই, এবং গভর্নমেন্ট যদি আমাকে পে করে, হোয়াই নট? আমি গ্রিড সিস্টেম আমি দিয়ে দিলাম, আমার ন্যাশনাল গ্রিডে দিয়ে দিলাম, এবং আমি এর জন্য এটা একটা বিজনেস হইতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো। জি জি জি। আচ্ছা, এই আপনার কথা শুনবো এবার আমরা, যে আপনি যে মুসপানা করেছেন, আপনারা গ্রিন এনার্জি নিয়ে কাজ করছেন, প্রধানমন্ত্রী এই ধরনের গ্রিন ফার্টিলাইজারের কথা বলছেন, তো আপনারা কি করছেন আসলে? আপনারা যেটা সংক্ষেপে বলেন। আসলে আমরা যখন আমরা বোর্ড থেকে মানে আমাদের একটা গ্রুপ যখন আমরা ইলেকট্রিক্যালে পাস করি, আসলে আমাদের খুব ইচ্ছা ছিল যে নিজেরা দেশে কিছু করব এবং ইয়া করব। তো আমাদের একটা গ্রুপ ছিল বুয়েটে, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা পাস করছি, যে দেশে কিছু করা যায় কিনা। এটা বুয়েটে থাকাকালেই আমাদের একটা চিন্তা ছিল যে কিছু করব। তো পাস করার পর মানে আমাদের যেটা হয়েছে যে মানে মধ্যবিত্ত পরিবার, আমাদের আবার চাকরিও করতে হয়। তো চাকরিতে ঢুকলাম, ঢুকে বাট বুয়েটে থাকতেই আমরা বিভিন্ন প্রজেক্ট করতাম। এবং বুয়েটের একটা বড় ইয়া কি, বা ভার্সিটির বা আমাদের যে প্রাইভেট বা পাবলিক ভার্সিটিগুলোতে প্রজেক্ট করে, খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করবে, রোবট বানাবে, কিন্তু রোবট দিয়ে ধরেন ওই স্যারকে দেখানো পর্যন্ত শেষ। এরপরে রোবট দিয়ে কাজে লাগবে, যে একটা কাজে লাগানো ওই জিনিসটা আমাদের কিন্তু ভার্সিটিগুলোতে এখনো হয় নাই, এবং স্টিল নাও। তো আমাদের ইচ্ছা হলো যে অ্যাটলিস্ট যদি একটা জিনিসকে কাজে লাগানো যায়, আমি একটা জিনিস বানিয়েছি বা জানি,
এটা আমার শুধু নাম্বার পাওয়ার জন্য implement করা যায় কিনা? এটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তো আমাদের যেটা হলো যে এই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা কাজে নামলাম, এবং যেই জিনিসগুলো আমাদের ধরেন বিদেশ থেকে আসে অথচ দেশে তৈরি করা ইজিলি সম্ভব। আমি জিনিস যেমন একটু বলেন। যেমন ধরেন আমাদের সোলার চার্জ কন্ট্রোলার, হ্যাঁ, সোলার ইনভার্টার, স্ট্রিট লাইট কন্ট্রোলার, এবং বিভিন্ন ধরনের লাইট। আপনি ধরেন অনেক ধরনের লাইট আমরা বাইরে থেকে নিয়ে আসি, যেটা লোকালি করা সম্ভব। আপনারা কি এটা করছেন? এটা করছি। এবং কতদিন থেকে করছেন এটা আপনারা? আমরা 2009 সালে শুরু করা, আর পুরোদমে শুরু করা ধরেন 2010 এর শেষের দিকে। তো এই যে বিদেশ থেকে যে নিয়ে আসা, এই টেন্ডেন্সিটা কি কমেছে আমাদের দেশে, বা আমাদের দেশি পণ্যের প্রতি একটা মানুষের ছিল যে আস্থা কম, যে এটা মনে হয় কোয়ালিটি হয়তো ভালো হবে না, বা এরকম কি কোথাও আপনারা বলতে পারবেন যে মানে বড় আমরা একটা বড় জায়গায় আমি বলতে পারি যে যদি আমরা, যেহেতু আমি খুব বেশি প্রোডাক্ট নিয়ে তো কাজ করা হয় না, জি, বাট আমরা যদি সোলারের কন্ট্রোলারটা নিয়ে আমরা কথা বলি, যে সৌরবিদ্যুতের যে একটা কন্ট্রোলার লাগে আর কি, ধরেন প্যানেল থেকে কন্ট্রোলার দেন ব্যাটারি, এই কন্ট্রোলারটা এখন আর বাইরে থেকে আসে না বললেই চলে। আমাদের লোকাল এন্টারপ্রেনাররা এটাই তৈরি করেছে, এবং এটার কিন্তু যথেষ্ট বিভিন্ন ধরনের মানে ডিফারেন্ট টাইপস এর ইউজ হইতে পারে। আচ্ছা, যেমন ধরুন স্ট্রিট লাইট কন্ট্রোলার, হ্যাঁ, মানে সোলারের স্ট্রিট লাইট কন্ট্রোলার হইতে পারে, মানে যত ধরনের কন্ট্রোলার, মানে এখন আর এটা মানে এখন চায়না আমাদের সাথে বিট করে পারে না। ধরেন চায়না থেকে বা বিদেশ থেকে আমি অন্য কোনো দেশ থেকে কিনে নিয়ে আসতে গেলে আমার কত টাকা খরচ হতো আগে, আর লোকালি যেগুলো তৈরি হচ্ছে আপনারা যারা, যেমন ধরুন আপনি, আমি একটা রাফলি যদি বলি, একটা সর্বনিম্ন চায়না থেকে যদি আপনি কন্ট্রোলার আনেন, চায়না এটা $12 পড়বে। $12 এর সাথে ট্যাক্স ভ্যাট যদি যোগ করেন, তাহলে এটা কোনোভাবেই আপনি 1200-1300 টাকার নিচে সবচেয়ে কম যে কোয়ালিটি এটা আনতে পারবেন। বাট আমাদের এই সেম জিনিসটা 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, এটাই যদি আমি বলি, আমাদের সর্বোচ্চ প্রাইস হলো 550 টাকা। ও মানে অর্ধেকেরও কম। এবং এটাতে যেটা হয়েছে যে টেকসই কেমন হবে এটা? টেকসই ডেফিনেটলি আমরা 3 বছর ওয়ারেন্টি দিচ্ছি অলরেডি। আমরা তো এটা মানে ওয়ার্ল্ড ব্যাংক, ইটকল, গভর্নমেন্ট, আমরা এবং এনজিও সবাই মিলে আমরা কাজ করছি, এবং এই জায়গায় যথেষ্ট টেকসই। মানে আচ্ছা, তো এই যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাদের এই যে কাজ করছেন এখন তো ছোট ছোট সলিউশন দিচ্ছেন, জি, ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আসলে আমি খুব আশাবাদী। হ্যাঁ, আমরা তো গত কয়েক বছর ধরে দেখছি, এবং বিভিন্ন দেশ দেখে, বা আমি চায়নাতে যাই, চায়নাতে দেখে যেটা হলো যে চায়না যা করছে এখন, আমরা এটা যদি অ্যাডাপ্ট করতে পারি, আমার মনে হয় আমাদের দেশের সামনে একটা বিশাল সম্ভাবনা এগিয়ে আছে, যেটা ভিয়েতনাম করে ফেলেছে অলরেডি প্রমাণ করেছে। এবং অলরেডি ভিয়েতনাম যেই পেসে এগোচ্ছে, আমরা যদি ওই পেসে যেতে চাই, এবং আমাদের দেশ মানে আমি মনে করি ভিয়েতনামের চেয়ে অনেক গুণ এগিয়ে, মানে প্রস্তুত। হ্যাঁ, ইয়াং জেনারেশন এবং ম্যান পাওয়ার, আমাদের দক্ষ ইঞ্জিনিয়াররা আছে, যেভাবে বিদেশে চলে যাচ্ছে, এটা না গিয়ে যদি দেশে স্টে করে প্রত্যেকটা সেক্টর, ধরেন আমি একটা নিয়ে আছি, আরেকজন লাইট নিয়ে নামলো, আরেকজন হাই ভোল্টেজ নিয়ে, প্রত্যেকটা আলাদা জায়গাতে যদি কেউ মানে ইঞ্জিনিয়াররা বলি বা অন্য সেক্টরে যারা আছে, তারা যদি নেমে যায়, আপনি একটু দেখুন যে বাংলাদেশে এখন কিন্তু আমাদের দেশে আমরা 8-10 হাজার 12 হাজার টাকা দিয়ে খুব ভালো মানে টেকনিশিয়ানরা পাচ্ছি, কিন্তু চায়নাতে কিন্তু এখন $400 নিচে কোনো টেকনিশিয়ান পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এই ক্ষেত্রে একটা বড় ধরনের সম্ভাবনা আছে। তো আমরা আজকের মতো এখানে শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে আমরা শেষ করছি। শুভরাত্রি।